বিবিসিকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটিতে তিনি ৯টি বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের অনুসন্ধান বলছে এর মধ্যে ৭টি বিষয়ে তিনি হয় ভুল তথ্য দিয়েছেন অথবা ভুল দাবি করেছেন, আর 2টি বিষয় কৌশলে এড়িয়ে গেছেন। তবে তার সরকারের ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বিবিসির সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে ৩রা মার্চ। এই সাক্ষাৎকারটি নিয়ে আমাদের বিশ্লেষণ হলো প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি ভুল তথ্য ও দাবিতে ভরা, যার প্রথমটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দর্শক, বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ শুরুতে এক কথায় নাকচ করে দেন। পরে বুনেছেন কথার মায়াজাল। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ইস্যু তিনি ঠেলে নিয়ে গেছেন থানায় অনলাইনে মামলা করার সুবিধার দিকে। অনেকটা যেন গরুর রচনায় কুমিরের গল্পের মতো অবস্থা। অপরাধের সংখ্যা বাড়ার তথ্য নাকচ করে ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন তিনি হিসেব নিচ্ছেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই রয়েছে। কিন্তু আমাদের পরিসংখ্যান বলছে গত বছরের এই সময়ের তুলনায় অপরাধ ও সহিংসতা বেড়েছে কমপক্ষে ২ থেকে ২.৫ গুণ। যেমন পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারিতে সারা দেশে ডাকাতি হয়েছিল ২৯টি, যেখানে ২০২৫ সালের জানুয়ারিতে ডাকাতি হয়েছে ৭১টি। ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে অপহরণ হয়েছে ১০৫টি, সেখানে ২০২৪ সালের জানুয়ারিতে হয়েছিল ৫১টি। বিবিসির সাংবাদিক ৬ মাসের ডাকাতির সংখ্যা ৫০% বাড়ার তথ্য দিলে কথার মোড় ঘুরিয়ে দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই পুরনো কথাই হাজির করে বলেন, চেষ্টা করছে তার সরকার, দোষ যা তা মূলত পুলিশের, কারণ পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। তবে এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। তার এই দাবি যখন প্রকাশিত হয় তখনই সারা দিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তার ক্যাবিনেটের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হতে আমরা দেখেছি। মবের হাতে ধানমন্ডি ৩২ ভাঙচুরের সময় সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে প্রধান উপদেষ্টা চলে যান অনলাইনে মামলার সুবিধা প্রসঙ্গে। এ যেন ধান বানতে শিবের গীত গাওয়ার মতো অবস্থা। প্রশ্ন ছিল মব ভায়োলেন্স নিয়ে, ডক্টর ইউনূসের উত্তর ছিল অনলাইনে জিডি করার সুবিধা নিয়ে। আমাদের বিবেচনায় এমন উত্তরকে প্রশ্ন এড়ানোর ক্লাসিক উদাহরণ হিসেবে জায়গা পাওয়ার দাবি রাখে। আমাদের অনুসন্ধান বলছে অনলাইনে জিডি করার ব্যবস্থা চালু হয়েছিল ২০০৯ সালে, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল এই ব্যবস্থা, পরে আবার ২০১৮ সালে সেটি চালু হয়। আর ঘরে বসে অনলাইনে মামলার গতি প্রকৃতি চেক করার ব্যবস্থা চালু হয়েছিল গত আওয়ামী লীগ সরকার আমলে ২০২৪ সালে। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্যটি ছিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে। শপথ নেওয়ার আগে ফ্রান্সে বসে 7 সিস্টার্স নিয়ে যিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন, তিনি বললেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির তথ্য নাকচ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দাবি করলেন ভারতের সাথে তার সরকারের সম্পর্কের কোনোই অবনতি হয়নি, অথচ ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে বন্যার জন্য তিনি ও তার উপদেষ্টারা ভারতকে দায়ী করেছিলেন। এরপর ভারতে ইলিশ রপ্তানি না করা ও সীমান্ত হত্যা নিয়ে ভারতের উপর দোষারোপের রাজনীতি অনেক ঘোলাই হয়েছিল। সবশেষ শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে ভারত সরকারকে কয়েক দফা অসন্তোষের কথা জানিয়েছিল। ভারতও সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিদের উত্থান নিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছিল। এমনকি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টতই বলে দিয়েছেন, বাংলাদেশের উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধী রাজনীতি করছে তা দিয়ে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয়। ভারত সরকার ও দেশটির সেনাপ্রধান একাধিকবার বলেছে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে। অবশ্য ডক্টর ইউনূসের ভাষায় এসব ছিল মেঘলা আকাশের মতো। সেই মেঘগুলো কাটতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি। দর্শক, আমাদের একাধিক ভিডিওতে আপনারা দেখেছেন ৫ই আগস্টের পর সরকারের ২ জন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। জনশ্রুতি আছে এমন বক্তব্যের জন্য উপদেষ্টা সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব খোয়াতে হয়েছিল। এরপর গত ৭ মাসে প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের কাছ থেকে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ২ রকম বক্তব্য পেয়েছি। খোদ প্রধান উপদেষ্টা
পর্যায়ে বলেছিলেন বাংলার মাটিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো ঠাঁই হবে না। পরে অবশ্য সরকার এক উপদেষ্টা জানিয়েছিলেন বিদেশিদের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। অবস্থা বেগতিক হয়ে পড়লে সরকার প্রেস উইং দাবি করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকে আবার সরকার উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন বক্তব্য গণমাধ্যমে দিয়েছিল। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারার দায়ভার চাপিয়েছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছাতে না পারার উপর। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন ছিল আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা। এমন প্রশ্নের জবাবে কৌশলী জবাব দিয়েছেন মাইক্রো ক্রেডিট ব্যবসায়ী ডক্টর ইউনূস। বলেছেন এই দেশের উপরে সবার সমান অধিকার, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। দর্শক, 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচনের অর্থ হলো সব দল ও মতের অংশগ্রহণ, সবার সমান অধিকার যদি নিশ্চিত হয় আর ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পর থেকে ডক্টর ইউনূস ও তার সরকার সরে আসলেন। বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা। সেই হিসেবে বর্তমান রাষ্ট্রপতির সাথে ডক্টর ইউনূস নিয়মিত যোগাযোগ রক্ষা করেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেছেন যখনই প্রয়োজন হয়, যখনই দরকার হয় তিনি তার কাছে যান। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ডক্টর ইউনূস সবশেষ বঙ্গভবনে গিয়েছিলেন 12ই নভেম্বর 3 উপদেষ্টার শপথ নেওয়ার সময়। এক্ষেত্রে তিনি সংবিধানেরও তোয়াক্কা করেন না। সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতেই সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। অথচ নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন দাভোসের সফরের পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে ওইসব সফর সম্পর্কে অবহিত করতে বঙ্গভবনে যাননি। দর্শক, প্রধান উপদেষ্টা প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করার দাবি করলেও আমরা দেখেছি এবারই প্রথম প্রথা ভেঙে 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্র ও সরকার প্রধান আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন। সেখানে দুজনের মুখোমুখি দেখাও হয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডক্টর ইউনূস সরকার পরিচালনায় তার ক্যাবিনেটের সদস্যদের অনভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। প্রায় 2.5 মাস আগে সাংবাদিক নুরুল কবিরের প্রশ্নের জবাবে ঠিক একই কথা বলেছিলেন তিনি। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালনায় অনভিজ্ঞ নন। তিনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তার ক্যাবিনেটের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আগে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ক্যাবিনেটের কমপক্ষে 10 জন সদস্য আছেন যারা বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। দর্শক, প্রধান উপদেষ্টা বিবিসির কাছে বিপুল বৈদেশিক আস্থা লাভের দাবি করেছেন, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বাস্তব চিত্র পুরোপুরি আলাদা। বিদেশি সহায়তার পাশাপাশি ধস নেমেছে বৈদেশিক বিনিয়োগে। দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে বড় ধরনের পতন হয়েছে। চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে গত অর্থ বছরের একই প্রান্তিকের তুলনায় নেট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি পরিসংখ্যান বলছে সব উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে অর্থায়নের হার কমিয়ে দিয়েছে। এমন বেহালের মধ্যে অবলীলায় বিদেশিদের আস্থা বাড়ার দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষায় বিদেশিরা নাকি বাংলাদেশকে অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে বিবিসির কাছে আগের মতোই ডক্টর ইউনূস দাবি করেছেন আকস্মিকভাবেই তিনি সরকার প্রধান হওয়ার দায়িত্ব পান। কিন্তু আমরা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আন্দোলনকারী সমন্বয়কদের পক্ষ থেকে সরকার প্রধান হওয়ার প্রস্তাবটি ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছিল 1 আগস্ট। সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নিয়ে ডক্টর ইউনূস খেলেছেন কৌশলী খেলা। তবে খেলায় পরিষ্কার হয়ে উঠেছে অনেক কিছুই এখন তার আওতার বাইরে। বিএনপি গত কয়েক মাসে প্রকাশ্যে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করলেও ডক্টর ইউনূসের দাবি সব দলই তাকে সমর্থন করে যাচ্ছে। তারেক রহমান সম্প্রতি বলেন, সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে। তবে এই বিষয়ক প্রশ্নে ডক্টর ইউনূসের কৌশলী উত্তর ছিল জনমনের নয়। তারেক রহমান নিজের সন্দেহের কথা বলেননি। একইভাবে ছাত্রদের দল গঠনের ক্ষেত্রে সরকারি সুবিধার ব্যবহার, সেনাপ্রধানের সবশেষ বক্তব্য নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কৌশলে এড়িয়ে গেছেন অধ্যাপক ইউনূস।